অ্যামাজন এপিএ নিয়ে ধারাবাহিক কথা বলার যে ভিডিওগুলো দিচ্ছিলাম এবং দিব আরও, তার মাঝখানে হঠাৎ করে মনে হলো যে সবাই তো বিজনেস করে এবং পজিটিভ দিকগুলো সবাই বলে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেগেটিভ দিকগুলোও আছে। সেই নেগেটিভ দিকগুলো কি সেটা নিয়ে একটু ছোট্ট করে বলবো। আবার ভয় পাওয়ার কিছু নেই, এইগুলা প্রত্যেকটা ক্ষেত্রেই বিজনেস বলুন, জব বলুন, যেখানেই যান না কেন কিছু কিছু স্ট্রাগল তো আপনাকে করতেই হবে, তাই না? সেই রকমই দু একটা স্ট্রাগল করতে হয় বিয়ে বিজনেস করার ক্ষেত্রে। সেই বিষয়টা নিয়ে আজকের কথা বলা। প্রথমত হলো যে আমরা বলতে পারি এরকম যে অ্যামাজন এফবিএ বিজনেস করতে হলে কি কি ধরনের চ্যালেঞ্জ আছে, সেই দু চারটা মেজর চ্যালেঞ্জ নিয়ে আজকে কথা বলবো। বাট এটা আপনাকে মেনে নিতেই হবে। সো প্রথম চ্যালেঞ্জ যেটা অ্যামাজনের চ্যালেঞ্জ বলতে, আমরা তো প্রোডাক্ট সোর্স করা এটা কোনো চ্যালেঞ্জ না। প্রোডাক্ট সোর্স করতে হবে, আপনার প্রোডাক্ট সিলেকশন করতে হবে, প্রোডাক্টের স্যাম্পল আপনাকে, এটা একটা প্রক্রিয়া, এটা একটা বিজনেস প্রক্রিয়া। এটা আপনি যদি অ্যামাজনে না করে আপনি লোকালি কোনো স্টোর নিউ বিজনেস করেন বা কোনো আপনার শোরুম থাকে, সেক্ষেত্রেও সেম একই জিনিস। বাট অ্যামাজনের মেইন চ্যালেঞ্জটা যেটা হয় যখন আপনি এফবিএ করবেন, ফর এক্সাম্পল আপনি বাংলাদেশে বসে যখন একটা প্রোডাক্ট, চায়না থেকে একটা প্রোডাক্ট যখন আপনি অস্ট্রেলিয়াতে পাঠাবেন, এটা কিন্তু সরাসরি অস্ট্রেলিয়া অ্যামাজনের ওয়্যার হাউসে চলে যাবে। এখন একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল ধরুন একটা মোবাইলের কাভার বলেন, আমি ছোট্ট করেই বুঝাই, মোবাইলের কাভার। এই মোবাইলের কাভারটা আপনার অ্যামাজন ওয়্যার হাউসে আপনি পাঠালেন চায়না থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে অস্ট্রেলিয়ার যে কোনো একটা জায়গায় হতে পারে, যে কোনো একটা প্রভিন্সে হতে পারে। সেই প্রভিন্সের ওয়্যার হাউসে আপনি যখন পাঠাবেন, পাঠানোর পরে ওই প্রোডাক্টটা যখন কোনো কাস্টমার, অস্ট্রেলিয়ার কোনো কাস্টমার অর্ডার করবে, তখন কিন্তু এই প্রোডাক্টটা অ্যামাজনের ওয়্যারহাউস থেকে অ্যামাজনেরই ডেলিভারি রিপ্রেজেন্টেটিভ এটা তার বাসায় পৌঁছে দেবে কাস্টমারের। বাট পৌঁছে দেওয়ার পরে এই প্রোডাক্টটা যদি কাস্টমারের পছন্দ না হয়, তখন কিন্তু কাস্টমার এই প্রোডাক্টটাকে আবার রিটার্ন করবে। রিটার্ন করার পরে এই প্রোডাক্টটা আবার অ্যামাজন ওয়্যারহাউসে আসবে এবং যদি এটা প্যাকেট খুলে ফেলে ওই কাস্টমার, তখন কিন্তু এই প্রোডাক্টটার অ্যামাজন কি এটা আপনার ইনভেন্টরিতে আবার রিইনভেন্টরি করবে না। তখন এটাকে তারা দেখাবে যে এই প্রোডাক্টটা আনসেলাবেল, মানে এটা আপনি আর সেল করতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে, ওই প্রোডাক্টটা আপনার অ্যামাজনের ওয়্যারহাউস থেকে আপনাকে ফেরত নিয়ে নিতে হবে। এই যে একটা বড় একটা চ্যালেঞ্জ, এটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ। কারণ আপনি তো বাংলাদেশে বসে কিভাবে আপনি অ্যামাজনের ওই ওয়্যারহাউস থেকে ওই প্রোডাক্টটা আপনি রিটার্ন করে আপনার কাছে নিয়ে আসবেন, এটা আপনি পারবেন না। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এগুলোর সলিউশন আছে, সেগুলো আমি সলিউশন নিয়ে কথা বলবো না, বাট চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলবো। এটা একটা চ্যালেঞ্জ। এরপরে আসেন, এই যে প্রোডাক্টটা কাস্টমার রিটার্ন করলো, কাস্টমার কেন রিটার্ন করলো? হয়তো দু একটা রিজন দেখাতে পারে যে আমি যে এক্সপেক্ট করছিলাম সে এক্সপেক্ট অনুযায়ী আমার এটা হয় নাই, বা আমার মোবাইলের সাথে এটা সেট হচ্ছে না, বা এই প্রোডাক্টটাতে এই প্রবলেম ছিল, এরকমই দু একটা রিজন দেখিয়ে সে হয়তো এই প্রোডাক্টটা আপনাকে রিফান্ড করতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে অ্যামাজন সবসময় কাস্টমারের প্রায়োরিটিটাকে প্রাধান্য দেয়। কাস্টমার যদি কোনো প্রোডাক্ট পছন্দ না করে, সে এনি কজ দেখিয়ে সেই প্রোডাক্টটা রিফান্ড করতে পারে এবং সেটা আপনি রিফান্ড নিতে বাধ্য। ওকে, সেকেন্ডের একটা চ্যালেঞ্জ হলো যে অ্যামাজন দেখা গেছে যে এক একটা কান্ট্রি ভেদে আপনাকে কি করবে, ওই যে ট্যাক্স, ভ্যাট এবং কমপ্লায়েন্স নিয়ে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে বলবে যে অস্ট্রেলিয়াতে এই প্রোডাক্টটা তুমি সেল করতে হলে এই কমপ্লায়েন্স তোমাকে এশিওর করতে হবে। তো এই ক্ষেত্রে এই কমপ্লায়েন্সগুলো এশিওর করার ক্ষেত্রেও আপনার কিছু চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জগুলোও আপনাকে আগে জেনে, যে প্রোডাক্ট আপনি সেল করবেন সেই প্রোডাক্টের কি কি কমপ্লায়েন্স, কি কি বিষয়গুলো থাকতে পারে, সেটা নিয়ে আপনাকে স্টাডি করে দেন ওই প্রোডাক্টটাই অ্যামাজনের ওয়্যারহাউসে পাঠানোটাই বেটার। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনার এই প্রোডাক্টটা আপনি অ্যামাজনে পাঠালেন, দেখা গেল লিস্টেড হলো, অনলাইনেও আসলো, আবার 2 দিন পর সেটাকে আপনার কি করলো, সেই প্রোডাক্টটাকে আপনার আনলিস্টেড করে দিল। তখন কিন্তু আপনার এই যে প্রোডাক্টটা পাঠালেন সেখানে একটা এক্সপেন্স, সেখানে একটা খরচ, এটা কিন্তু একটা বড় বিগ বিষয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তখন কিন্তু এই প্রোডাক্টটা আনলিস্টেড হয়ে গেলে কিন্তু সেই প্রোডাক্টটাকে আপনি রিফান্ড আনা আপনার জন্য অনেক টাফ, তাই না? এই অস্ট্রেলিয়া থেকে আবার আপনি বাংলাদেশে আনতে চান, বা চায়না আবার সেই যেখান থেকে কিনছিলেন সেখানে রিফান্ড করা, এই যে পদ্ধতিগুলো, এই যে প্রসেসগুলো, এটা কিন্তু একটা অনেক বড় বিগ চ্যালেঞ্জ। অনেকেই এটা জানে না। সব টিচাররা সবসময় কি করে, শেখায় যে কিভাবে অ্যামাজনে আপনি বিজনেস করবেন, সেটাই আমরা শিখি। এই প্রসেসে আমি এগুলো শিখবো, এই প্রসেসে প্রোডাক্ট সোর্স করবো, এই প্রসেসে প্রোডাক্ট সেল করব, এই প্রসেসে আমি অ্যামাজনকে পাঠাবো। বাট সেই প্রোডাক্টগুলো যদি কোনো রকমের প্রবলেম ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটা কিন্তু অনেক টিচাররাই, আমি বলবো 90% টিচার
রাই এটা বলে থাকেন না, এটা জানেও না অনেক অনেক FBA যারা নতুন বিগিনার। এরপরে আরেকটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো যে আপনার প্রোডাক্টটা যখন কাস্টমার রিফান্ড করবে, রিফান্ড করার পরে অ্যামাজন ওয়্যার হাউস থেকে আপনাকে আপনার এই ড্যাশবোর্ডে, আপনার স্টোরের ড্যাশবোর্ড থেকে কিন্তু আপনাকে অ্যাড্রেস দিয়ে দিতে হবে যে এই প্রোডাক্টটা কোথায় রিফান্ড হবে। তো এই রিফান্ড হবে যে অ্যাড্রেসটাই, ওই অ্যাড্রেসে কিন্তু অটোমেটিকলি আপনার অ্যামাজন থেকে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবে। ওকে, সো এখন আপনার পাঠানোর পরে এই প্রোডাক্টটা যদি আপনি আবার রিসেল করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার নতুন করে অ্যাসিন ক্রিয়েট করতে হবে, নতুন করে লেভেল করতে হবে, নতুন করে প্যাকেজিং করতে হবে, এবং কমপ্লিটলি এটা করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে আগে। সো আমি গতানুগতিকভাবে একটা কোর্স করলাম, কোর্স করে কিভাবে অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে হয়, নিশ সিলেকশন করতে হয়, কিভাবে প্রোডাক্ট সোর্স করতে হয়, অ্যামাজন ওয়্যারহাউসে পাঠাতে হয়, সবকিছু শিখলাম, বাট এই জিনিসগুলো শিখলাম না, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে পারেন। সেই বিষয়গুলোই অ্যাওয়ারনেস করার জন্য মূলত আপনাদেরকে দেখানো, ভয় দেখানোর কোনো আমার উদ্দেশ্য না। ডেফিনেটলি আপনারা বিজনেস করবেন, এবং আমি এনকারেজ করি যে অ্যামাজন অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বাট সেক্ষেত্রে আপনার প্রথমবারই যাতে আপনাদের অনেক টাকা লস না হয়, অনেক প্রবলেমের সম্মুখীন না হন, সেই কারণে আমি এই নেগেটিভ বিষয়গুলোকে আগে তুলে ধরতে চেষ্টা করতেছি আপনাদের সাথে। ওকে, সো স্পেশালি সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে অ্যামাজনে ইনিশিয়ালি যেহেতু আপনি পুরো প্রক্রিয়াটা আপনি জানেন না, নিজের ট্রায়াল বেসিসে করতে হলে আমি মনে করব ছোট দামিও প্রোডাক্ট যেগুলা, কম দামের প্রোডাক্ট যেগুলো ধরুন $5, $3 বা $2, $10 মধ্যে যে প্রোডাক্টগুলা, সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, ধরুন আপনি ওয়্যারহাউসে পাঠালেন, 10টা প্রোডাক্ট সেল হলো, তার মধ্যে একটা প্রোডাক্ট রিফান্ড আসলো, দেখা গেছে যে সেই প্রোডাক্টটা রিফান্ড আপনি না আনলেও কোনো সমস্যা নেই, কারণ ওটা তখন কি করবে, অ্যামাজন ওয়্যারহাউস 30 দিন পরে এটাকে ডিস্ট্রয় করে ফেলবে, মানে এটাকে ড্যামেজ করে ফেলবে, কোনো প্যারা নেই। তো দেখা গেল যে আপনার 10টা প্রোডাক্টে ওটা আপনাকে ধরে নেবেন যে আমি প্রতি 10টার প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট যদি রিফান্ড আসে, সেটার যে ক্ষতিপূরণ বা সেটার যে লস, সেই টাকাটা আপনি তখন কি করবেন, 10টার উপরে প্রফিট এর উপরে ধরে আপনি তখন এটাকে সেলিং প্রাইস দিবেন। তো এই ধরনের কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে, যার কারণে মূলত নেগেটিভ বিষয়গুলো নিয়ে কথা বলা আপনাদের সাথে। এরপরে আরো কিছু প্রবলেম হয়, যেমনটা হলো যে ধরুন আপনি যখন কার্টন করবেন, যে চ্যালেঞ্জগুলা প্রোডাক্টের কোয়ান্টিটি অনুযায়ী কার্টন করা, এটা আরেকটা অনেক বড় প্রবলেম। এই প্রবলেমগুলো আমি ফেস বলতেছি, কিন্তু আপনি ফেস করেছি বলে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করতেছি এই বিষয়টা। হ্যাঁ, আমি যদি না করতাম তাহলে কিন্তু আপনাদেরকে আমি অ্যাওয়ার করতে পারতাম না। একদম বাস্তব এক্সাম্পল থেকে আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। যখন আমি প্রোডাক্ট পাঠিয়েছিলাম অ্যামাজনে, আমি অবশ্য মিডল ইস্ট মার্কেট প্লেসে প্রোডাক্ট পাঠিয়েছিলাম দুবাইতে। তখন আমার প্রথম প্রোডাক্ট ছিল 10টা কোয়ান্টিটি, ওকে, 10 কোয়ান্টিটিস প্রোডাক্ট ছিল। যদি আমার প্রোডাক্টগুলো অনেক বড়, আমি নাম বলতেছি না আমার প্রোডাক্টগুলো কি, আমি যখন দেখাবো আপনাদের লাইভ তখন হয়তো আপনারা বুঝতে পারবেন, যেহেতু কিছু বিজনেস সিক্রেসি আছে সেহেতু আপনাদেরকে আমি বলতেছি না এখন। তো এতটুকু জেনে রাখেন, আমার প্রোডাক্টগুলো মোটামুটি বেশ বড় কার্টন ছিল, 10টা ইন্ডিভিজুয়াল কার্টন, মানে 10টা কোয়ান্টিটি মানে হলো 10টা কার্টন ছিল। তো আমরা যখন এই প্রোডাক্টটা আমরা পাঠাই, তখন কি করছে, আমাকে প্রোডাকশন হাউস থেকে, মানে ফ্যাক্টরি থেকে এই 10টা আলাদা কার্টনকে আবার কি করছে, তার একটা বড় কার্টনের ভিতরে ঢুকিয়ে এটা অ্যামাজনে পাঠিয়ে দিছে। তার মানে কি দাঁড়ালো, অ্যামাজনের ওয়্যার হাউসে গেল কিন্তু আসলে আলটিমেটলি একটা কার্টন, বাট আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে আমার যে স্টোর ড্যাশবোর্ড, অ্যামাজন FBA এর যে স্টোরে কিন্তু আমি কোয়ান্টিটি দেখিয়েছি 10টা, আমি পাঠিয়েছি কিন্তু 10টা, কিন্তু সেই 10টা প্রোডাক্ট একটা কার্টনের মধ্যে হওয়ার কারণে অ্যামাজন কি করছে, আমার সেই প্রোডাক্ট কিন্তু রিসিভ করে নাই, তারা এটাকে একটা হিসেবে কাউন্ট করছে। তো যদি 10টা প্রোডাক্ট আমাকে একটা হিসেবে কাউন্ট করে, তো ইটস এ হিউজ আমার জন্য লস, তাই না? তো এই কারণে কিন্তু আমার সেই প্রোডাক্ট আবার রিমুভ করতে হয়েছে, পরে আবার আমাকে সেই প্রোডাক্ট সব ঠিকঠাক করে তাদের কাছে কোয়ান্টিটি ঠিক করে পাঠাতে হয়েছে। ইট ওয়াজ ভেরি, মানে কি বলবো, এটা আপনাকে ভাষায় বুঝাতে পারবো না যে কি পরিমাণ আমাকে মানে হ্যারাসমেন্ট হতে হয়েছে এবং কি পরিমাণ যে আমার প্রবলেম ক্রিয়েট হয়েছিল এই সময়। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরও অনেক কিছু বিষয় আছে, সেই খুঁটিনাটি বিষয়গুলো আপনারা শিখবেন, জানবেন। সো কোর্স করার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের অনেক ইম্পর্টেন্ট। যেখানেই শিখেন না কেন, যে ভিডিও দেখেই শিখেন না কেন, অবশ্যই সেই টিচারকে আপনারা জিজ্ঞেস করে নেবেন এই ডিফিকাল্টিসগুলোর কথা। দেন আপনারা চাইলে অ্যামাজনে বিজনেস করতে আসতে পারেন। শুরু থেকে পজিটিভ দিকগুলো দেখেই শুধু যে বিজনেসে নামবেন তা নয়, পজিটিভ নেগেটিভ সবকিছু চিন্তা ভাবনা করে দেন আপনারা বিজনেসে আসুন, সেটাই আমরা চাই। কোনো রকম হেল্প প্রয়োজন হলে আমাকে জানাবেন। পরবর্তীতে আরও কিছু এরকমের অসুবিধা নিয়ে আমি ভিডিও বানাবো গ্রাজুয়ালি।
ভালো থাকবেন সবাই, সুস্থ